বিগত কয়েক বছরে বাংলার রাজনীতি এবং ভোটের অঙ্কের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু সংখ্যালঘু একটা ফ্যাক্টর। আর এই সংখ্যালঘু কথাটা বললেই মালদা মুর্শিদাবাদের মতো জেলাগুলি আপনা আপনি চলে আসে। আমাদের সঙ্গে রয়েছে মানসারুল হক, দীর্ঘদিন এই মালদা মুর্শিদাবাদ জেলা নিয়ে রাজনৈতিকভাবে তুমি কাজ করছো। আচ্ছা, আমরা যদি গত লোকসভা নির্বাচনের দিকে তাকাই, সেখানে অধীর রঞ্জন চৌধুরী যিনি এতবার জিতলেন, সবাই আশা করছিল জিতবে। অন্যদিকে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, তিনি জিতবেন, সবাই একটা ধারণা ছিল। সে জায়গায় প্রথম থেকে তুমি বলছিলে যে না, ওনারা জিতবেন না, এবং সেটাই হলো কোথাও গিয়ে। তাহলে ইদানিংকালে আমরা দেখছি আবারও সেই মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা একটা রাজনৈতিকভাবে এবং সংবাদের শিরোনামে রয়েছে। কারণ বাংলাদেশ ইস্যু নিয়েও আমরা জানি যে সংখ্যালঘু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, এবং সাম্প্রতিককালে বেলডাঙ্গা থেকে শুরু করে এই যে নিমতিতা স্টেশন, সেখানে বিস্ফোরক রাখার মতো ঘটনা, কোথাও গিয়ে কিভাবে দেখছেন? তাহলে কোথাও গিয়ে কি সামনের ২৬-এর নির্বাচনে তৃণমূল এটার কোনো ফায়দা নিতে পারে? সংখ্যালঘু ইস্যুতে ঠিক কিভাবে এগোবে মুর্শিদাবাদ মালদা? দেখো, প্রায় ৭০% সংখ্যালঘু মুসলিম বাস করে মুর্শিদাবাদে, ৭০%-এর বেশি, এবং প্রায় ৬১% বেশি সংখ্যালঘু মুসলিম বাস করে মালদা জেলায়। মালদা এবং মুর্শিদাবাদে যদি রাজনৈতিক ইতিহাস দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই একজন রাজনৈতিক স্টেটসম্যান এবং রাজনীতির ময়দানের একজন লড়াকু নেত্রী, তার সঙ্গে ৩বারের মুখ্যমন্ত্রী। তারপরেও আমার ব্যক্তিগত মতে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর চেয়ে বড় লিডার নন। জ্যোতি বসু যখন ক্ষমতার মধ্য গগনে, তখনও মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের বড় অংশ তারা সরকারের বিপক্ষে ভোট দিয়েছে ক্রমাগত। এবং মালদা মুর্শিদাবাদের মানুষের ডিএনএর মতো জায়গায়, ভোটের ডিএনএতে একটা জিনিস রয়েছে, সরকার বিরোধী যে ভোট করা। সেখানে ২১-এ দাঁড়িয়ে একটা এনআরসি এবং সিএর ভীতি, তার সঙ্গে শীতলকুচিতে যে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রায় ৬ জন মুসলিমের খুন হওয়া ভোটারের, এই সমস্ত ঘটনা, যোগী আদিত্যনাথের মতো নেতার মুর্শিদাবাদের মঞ্চে দাঁড়িয়ে এই বয়ান, যেখানে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মুর্শিদাবাদবাসীকে বাংলাদেশে তাড়িয়ে দেব, এই ঘটনার ফলে যে পোলারাইজেশন তৈরি হয়েছিল হিন্দু মুসলিম একটা ন্যারেটিভ, সেখান থেকে দাঁড়িয়ে সেই মুর্শিদাবাদে ২২টির মধ্যে ২০ সিট প্রায় তৃণমূল জিতে, এবং মালদাও একটা হিউজ পরিমাণে সিট তারা জেতে। সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা, শামসেরগঞ্জ, লালগোলা, রঘুনাথগঞ্জ, এই সমস্ত বেল্টগুলো যেগুলো কংগ্রেস বেল্ট, সেখানে দাঁড়িয়েও আমরা দেখেছিলাম যে তৃণমূল জয়লাভ করেছিল এই ন্যারেটিভের জন্য। রঘুনাথগঞ্জের মতো জায়গায় সেখানে তৃণমূলের যিনি বর্তমানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সাহেব, তিনি প্রায় ৯৯,০০০ ভোটে জয়লাভ করেন। তাহলে কংগ্রেসের বেল্টে তৃণমূলের এই বিপুল সফলতা ছিল। বর্তমানে দাঁড়িয়ে সেই পরিস্থিতি, যদি আমরা ডেটার ভিত্তিতে আসি, রাজনৈতিক যে ডেটা যেটা বলছে, তথ্য যেটা বলছে, সেই পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে। এর মূল কারণ ছিল বাংলায় যখন ভারত জোড়ো যাত্রা হয় রাহুল গান্ধী, সেই ভারত জোড়ো যাত্রা মালদা এবং মুর্শিদাবাদের একটা বড় পোর্শনকে কভার করে, উত্তরবঙ্গ থেকে শুরু হয়। এই ভারত জোড়ো যাত্রার ইম্প্যাক্ট হলো মালদা দক্ষিণের মতো সিট, যেখানে গতবারে কংগ্রেসের ক্যান্ডিডেট আবু হাসেম খান চৌধুরী মাত্র ৮,০০০ ভোটে জিতেছিলেন, সেখানে তার পুত্র ঈশা খান চৌধুরী তার চেয়ে অনেক গুণ বেশি ভোটে জিতলেন। আমরা যদি লোকসভার হিসাবকে বিধানসভায় ট্রান্সফার করি, বিধানসভায় কনভার্ট করি, তাহলে আমরা দেখব মালদা দক্ষিণে ৪টি বিধানসভা কংগ্রেস জিতছে, মালদা উত্তরে সেখানে ৪টি বিধানসভা কংগ্রেস জিতছে মোস্তাক আলম সাহেব। আমরা যদি জঙ্গিপুরে খেয়াল করি, জঙ্গিপুরে যেই রঘুনাথগঞ্জে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৯৯,০০০-এর লিড নিচ্ছিলেন, সেই রঘুনাথগঞ্জ বিধানসভায় মাত্র ৩,০০০-এর লিড। জঙ্গিপুরের লালগোলা বিধানসভাতে তৃণমূল দ্বিতীয়, এবং সেখানে কংগ্রেসের ১৪,০০০ লিড। বহরমপুর বিধানসভাতে সেখান থেকে কংগ্রেস জিতছে। আমরা দেখছি যে তোমার জঙ্গিপুর বিধানসভা, যেখানে জঙ্গিপুরে জাকির হোসেনের মতো একজন বিড়ি ব্যবসায়ী তৃণমূলের এমএলএ, সেখানে তৃণমূল থার্ড হচ্ছে, সেখানে বিজেপির লিড রয়েছে ৪,০০০-এর, যদিও কংগ্রেস তার থেকে মাত্র ১,০০০ ভোটে পিছিয়ে। যদি আমরা বিধানসভার হিসাবে আসি, আমরা যদি রায়গঞ্জ লোকসভার দিকে তাকাই, ২টি বিধানসভা চাকুলিয়া এবং গোয়ালপুকুরে সেখানে কংগ্রেস জিতছে ভিক্টরদার নেতৃত্বে, এবং ইসলামপুরে মার্জিন খুব কম। তাহলে বিধানসভার হিসাবে প্রায় ১২ থেকে ১৩টি বিধানসভা কংগ্রেস মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর মিলে জিতছে। আমরা যদি মুর্শিদাবাদের কথায় আসি, তাহলে রানীনগর বিধানসভা, যেখানে কংগ্রেসের ভোটটা সিপিএম ক্যান্ডিডেট ছিলেন জোট প্রার্থী, সেখানে রানীনগর বিধানসভায় কিন্তু সেই জোটের লিড রয়েছে। তাহলে প্রায় ১৩-র বেশি, প্রায় ১৪টি বিধানসভাতে বলা যায় যে কংগ্রেস আবার ব্যাক করছে। এর রিজনকে মেন কারণ যেটা আমি বললাম, যে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর আগমন, তার সঙ্গে ওদের একটা যে ডিএনএতে রয়েছে একটা ভোট। দেখো, কাল যদি ভোট হয়, কালকে দাঁড়িয়ে প্রায় মুর্শিদাবাদের ৮ থেকে ১০টি সিটে তৃণমূল পরাস্ত হবে এবং কংগ্রেস বিজয়ী হবে। দমকল, জলঙ্গির মতো সিটগুলোতে সিপিএমের সঙ্গে একটা ভালো লড়াই হবে তৃণমূল। মালদার মতো জায়গায় প্রায় ৬ থেকে ৭টি সিটে তৃণমূল পরাস্ত হতে পারে কংগ্রেসের কাছে। দিনাজপুরের ৩টি থেকে 4টি সিটে সেখানে তৃণমূলের পরাস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি নিজে গত সপ্তাহে প্রায় 10 দিন ছিলাম তোমার মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদের মানুষকে যে পোলারাইজেশনটা করা হয়েছিল হিন্দু মুসলিম, সেখান থেকে বেরিয়ে এসে মুর্শিদাবাদের মানুষ কিন্তু ডেভেলপমেন্টের কথা বলতে লাগছে। আমার রিসেন্ট একটা ঘটনা বলি, তোমার মুর্শিদাবাদের জেলা সংগ্রাম সমিতির নেতৃত্বে যে বিরাট একটা সভা হলো প্রায় 10,000-এর, সেখান থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদের একদম সাধারণ মানুষ যারা খেটে খাওয়া বিড়ি শ্রমিক, পরিযায়ী মাইগ্রেন্ট লিবার, তাদের যে দাবি যে তাদেরকে যে দীর্ঘ স্বাধীনতার পরে বঞ্চনা, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না দেওয়া, সেখানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যেটা হয়েছিল মুর্শিদাবাদের ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা করার জন্য, সেটাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। গঙ্গা ভাঙনে প্রায় 30-40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, তারা নিজের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে প্রায় নিঃস্ব, তাদের জন্য কিছু করা হয়নি। সাবিনা ইয়াসমিন যাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ যে গঙ্গা ভাঙন নিবারণের জন্য যে পরিমাণ টাকা এসছে তার 10%ও তিনি খরচ করেননি। আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বুকে যে সমস্ত শিল্পগুলো ছিল, পাট শিল্প, চিনি শিল্প, তাঁত শিল্প, সেগুলো তৃণমূল আমলে আরও ধ্বংসের দিকে। তার সঙ্গে সঙ্গে বিড়ি লেবার, যেটা প্রায় মুর্শিদাবাদের 16-17 লাখ বিড়ি লেবার, তাদের যে উপযুক্ত মজুরি, সেই উপযুক্ত মজুরিগুলো দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে যারা শোষণ করছে বিড়ি মালিকরা, তারা প্রায় প্রত্যেককেই কেউ তৃণমূলের টিকিটে সাংসদ, কেউ তৃণমূলের টিকিটে বিধায়ক, কেউ তৃণমূলের খুব ক্লোজ, এবং পরবর্তীকালে 2026-এ তারা এমএলএ হওয়ার কথা, তৃণমূল থেকে টিকিট পাওয়ার কথা ভাবছেন। তাহলে এই যে প্রায় 17 লাখ বিড়ি শ্রমিক, তার সঙ্গে সঙ্গে ক্রমাগত আমরা দেখছি মালদা মুর্শিদাবাদ থেকে মাইগ্রেন্ট লেবারের সংখ্যা নিয়মিত বাড়ছে বছর বছর, এবং এই মাইগ্রেন্ট লেবারদেরকে বাইরে গিয়ে যে সমস্ত ঘটনা ফেস করতে হচ্ছে, এই সমস্তটা মিলে মুর্শিদাবাদ এবং মালদার রাজনীতি খুব ইন্টারেস্টিং দিকে যাচ্ছে। যদি কংগ্রেস অদিত চৌধুরীর ছায়া থেকে ওখানে বেরিয়ে এসে শিক্ষিত যুবক মুখ আনতে পারে, যারা নিজেদের দাবিগুলো নয় মানুষের দাবিগুলো নিয়ে কাজ করবে। এই জেলা সংগ্রাম সমিতির আন্দোলনটার কথা আমি কেন বলছি? জেলা সংগ্রাম সমিতির আন্দোলনের মূল দাবিই ছিল যে ফারাক্কা, শামসেরগঞ্জ বা রঘুনাথগঞ্জ, এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স করা 120 কিলোমিটার, কারোর 90 কিলোমিটার, তাদেরকে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য প্রায় 100 কিলোমিটার ট্রাভেল করতে হয় প্রতিদিন। তারা সেখান থেকে দাঁড়িয়ে সেখানে যেন প্রশাসনিক ভবনগুলো হয়, সেখানে যেন বিশ্ববিদ্যালয় হয়, সেখানে যেন কেন্দ্রীয় স্কুল হয়, সেখানে যেন মহিলা কলেজ হয়, সেখানে যেন জওহর নবোদয় হয়, সেখানে যেন ল কলেজ হয়। এই যে দাবিগুলো, এই মুর্শিদাবাদ থেকে একটা জেনারেশন যারা বিভিন্ন মিশনগুলোর থ্রুতে হোক, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর থ্রুতে হোক, একটা শিক্ষিত জেনারেশন উঠে আসছে, তারা কিন্তু মুর্শিদাবাদকে যে রাজনৈতিকভাবে পিছিয়ে রাখার যে দীর্ঘ কয়েক দশকের রাজনীতি, তার বাইরে বেরিয়ে এসেও একটা উন্নয়নের একটা বার্তা দিতে চাইছে। এক্ষেত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপটা ফিল করতে হয়। তিনি চাপটা ফিল করতে পারছেন বলেই আব্দুস সাত্তারের মতো একটা শিক্ষিত প্রফেসর মুসলিম মুখকে তাকে দায়িত্বে আনতে হচ্ছে, সিএমওতে আনতে হচ্ছে। সামিউল ইসলামের মতো একজন পিএইচডি হোল্ডার, একজন শিক্ষিত মুসলিম যুবককে তাকে রাজ্যসভায় সাংসদ করতে হচ্ছে। শাহনওয়াজ আলী রায়হানের মতো একজন অক্সফোর্ড পাসকে তাকে টিকিট দিতে হচ্ছে। তিনিও কিন্তু এই চাপটা ফিল করতে পারছেন। একটা উদাহরণ দিই আমি, মালদাতে যেদিন রাহুল গান্ধীর বাংলায় ভারত জোড়ো যাত্রা ঢুকছে, সেদিনে বিপুল মানুষের ভিড়, লাখ লাখ মানুষের ভিড়। এই লাখ লাখ মানুষের ভিড় থেকে যেন রাজনৈতিক ন্যারেটিভ কংগ্রেসের পক্ষে না চলে যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে মালদায় সভা করলেন এবং ভিড়টাকে ডিভাইড করার চেষ্টা করলেন। রাহুল গান্ধী যখন সেখানে বিড়ি শ্রমিকদের সঙ্গে বসলেন, তারপরে বিড়ি শ্রমিকদের যে মূল ইস্যু, মাত্র তাদের বেতনে, তারা যা বেতন ডিজার্ভ করে তার 10 ভাগের 1 ভাগ তাদেরকে দেওয়া হয়, সেই বেতনের দাবিটা যখন পুরো ন্যাশনাল মিডিয়ায় চলে এলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়লেন। সঙ্গে সঙ্গে তাকে বয়ান দিতে হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে, যে বছরের পর বছর কোনো পাত্তা নেই, হুট করে এসে কী ভাবছে এখনই সব করে দেবে নাকি এদের জন্য। তারপরে আমরা দেখলাম প্রায় 74 টাকা বেতন বাড়লো বিড়ি শ্রমিকদের। তাহলে এই ঘটনাগুলোর একটা প্রভাব রয়েছে। দ্বিতীয় কথা হলো, যেভাবে উত্তরপ্রদেশের বুকে প্রিয়াঙ্কা গান্ধী মহিলা ভোটারদের নিয়ে কাজ করেছেন, একইভাবে যদি প্রিয়াঙ্কা গান্ধী মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের সময় দেন, তাহলে এই যে বিড়ি শ্রমিকদের একটা বড় অংশ মহিলা, মুসলিম মহিলা, তার সঙ্গে সঙ্গে আদিবাসী মহিলা এবং লোয়ার কাস্ট মহিলা যারা মালদা মুর্শিদাবাদে কাজ করে, সেই মহিলা ভোটটাকে তৃণমূলের হাত থেকে বের করে কংগ্রেসের হাতে আনতে তারা সক্ষম হবেন। তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর মতো নেতৃত্ব যদি কিছুটা সময় দেন মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে, তাহলে সেখান থেকে তৃণমূলকে একটা নেক টু নেক ফাইট দেওয়া পসিবল।